সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসেছে এবং প্রথম অধিবেশনে আমরা প্রথম দিনে যেসব কার্যক্রম হয় সেগুলো দেখতে পেলাম। তবে এর বাইরেও কিছু জিনিস দেখতে পেয়েছি যেগুলোতে মনে হয়েছে এই সংসদে জামাতের ব্যাপক প্রভাব থাকবে। সেটা কিভাবে একটু বলি। স্পিকারের তালিকায় বিএনপির বেশ কয়েকজনের নাম ছিল বিএনপি নেতাদের মধ্যে, এবং প্রাথমিকভাবে মেজর হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার করা হবে এরকম কোনো প্ল্যানই বিএনপির ছিল না। যদি থাকতো তাহলে তাকে মন্ত্রী পদ দেওয়া হতো না। কিন্তু আমরা দেখলাম তাকে মন্ত্রী পদ দেওয়ার মাত্র ২০-২২ দিন পরে এসে যখন সংসদ বসলো তাকে স্পিকারের দায়িত্ব দেওয়া হলো। এখন কথা হইল, মেজর হাফিজউদ্দিন আহমেদ কেন স্পিকারের দায়িত্ব পেলেন? বিএনপির যে নেতাদের তালিকা করেছেন স্পিকারের জন্য, বা স্পিকার যারা হইতে পারেন এরকম সম্ভাব্য নেতা যারা ছিলেন, তাদের মধ্য থেকে সর্বদলীয়ভাবে পছন্দ করা ব্যক্তি হলেন এই মেজর হাফিজউদ্দিন আহমেদ, এবং তাকেই জামাত সহ বিরোধী জোট পছন্দ করেছেন বিধায় তিনি স্পিকার হয়েছেন, যে যতটুকু আমি জানতে পেরেছি। এখানে ডক্টর ওসমান ফারুকের নাম ছিল, এখানে আব্দুল মঈন খানের নাম ছিল, এখানে বিএনপির প্রথিতযশা আইনজীবী জয়নুল আবদিনের নাম ছিল, কিন্তু তাদের কাউকেই করা হয়নি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যিনি বেশ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন, এমপি হওয়ার অভিজ্ঞতা তার অনেক, তাকে স্পিকার করা হয়েছে মেজর হাফিজউদ্দিন আহমেদকে। অর্থাৎ এখানে জামাতের একটা প্রভাব ছিল। জামাতের প্রভাব আরও অন্যান্য জায়গায়ও ছিল। সেগুলো কি দেখেন, ৩১ জনের জন্য শোক প্রস্তাব করা হয়েছে, যারা প্রয়াত হয়েছেন এরকম ৩১ জন ব্যক্তির জন্য শোক প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও রয়েছেন, আরও অনেকজন রয়েছেন, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, রমেশচন্দ্র, অনেকজনই রয়েছেন। তো জামাতে ইসলামের নায়েবে আমির যিনি আছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি উঠে বললেন যে আরও কয়েকজনের নাম তিনি প্রস্তাব করলেন, এবং খুব ইন্টারেস্টিংলি তিনি এমন কিছু ব্যক্তির নাম প্রস্তাব করেছেন যারা কখনো আগে সংসদ সদস্য হননি। সংসদে যে শোক প্রস্তাবের একটা নিয়ম রয়েছে, যে হচ্ছে সংসদ সদস্য কেউ প্রয়াত হলে বা মারা গেলে তার তার জন্য শোক প্রস্তাব করা হয় সংসদে, এবং এর বাইরে বিশেষ কোনো ব্যক্তি হলে যাদেরকে আসলে দেশের জন্য গুরুত্বপূর্ণ বা দেশের জন্য অবদান রাখতে গিয়ে হচ্ছে প্রাণহানি হয়েছে বা মৃত্যুবরণ করেছেন, এরকম কারোর জন্য শোক প্রস্তাব করা হয়। কিন্তু জামাত ইসলামী এমন কয়েকজনের নাম প্রস্তাব করেছে যারা কখনো সংসদ সদস্য হয়নি, দেশের জন্য তাদের অবদান কি তারা বলতে পারে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের তো কোনো ভূমিকা নেই, বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন সেখানে তাদের খুব আহামরি কোনো ভূমিকা নেই, উল্টো বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস সেই ইতিহাসে তারা বিরোধিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, অখণ্ড পাকিস্তান তারা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, অর্থাৎ আমরা যেন পাকিস্তানের দাস হয়ে থাকি এই লোকগুলো সেটা চেয়েছিল। সেই লোকদেরকেই তাদের জন্য শোক প্রস্তাব করার জন্য, যারা আদালতের রায়ের মধ্য দিয়ে যাদের রায় বাস্তবায়ন হয়েছিল, তাদের বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছেন, সেই ব্যক্তিদের পক্ষে জামাত শোক প্রস্তাব করেছে। এবং আমি দেখলাম সংসদে কেউ এর প্রতিবাদ জানাননি, এবং স্পিকার নিজে সেই নামগুলো লিপিবদ্ধ করে নিলেন এবং সঙ্গে বিএনপিরও একজন প্রয়াত নেতার নাম লিখলেন। এখানেই প্রশ্ন উঠছে, জামাত এইখানে যে সংসদের নতুন করে একটা আধিপত্য তৈরি করেছে, এবং তাদের যে বিতর্কিত নেতারা রয়েছেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যাদের নামের পাশে রাজাকার শব্দটি রয়েছে, সেই লোকগুলোকে তারা এই সংসদের মধ্য দিয়ে নতুন করে বৈধতা দিবে। আমি একটু যদি বলি, যখন সংসদের শোক প্রস্তাবের কথা আসে, এরপরে আমরা দেখলাম জামাতের আমির উঠে দাঁড়ালেন যে আমাদের আরও কিছু লোকের জন্য শোক প্রস্তাব করতে হবে, আমাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেটা বলবেন। তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উঠে দাঁড়িয়ে বললেন, প্রয়াত জামাতের আমির মতিউর রহমান নিজামী এবং প্রয়াত সেক্রেটারি আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ, প্রয়াত নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলীর নাম শোক প্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে। এর মধ্যে শুধুমাত্র প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং প্রয়াত সেক্রেটারি আলিয়া হাসান মুজাহিদ এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, এই তিনজনই সংসদ সদস্য হয়েছিলেন, যার মধ্যে মতিউর রহমান নিজামী এবং আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ এই দুজন
মন্ত্রী হয়েছিলেন বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত, যে বিএনপির যে ক্ষমতাকাল ছিল সেই সময়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। আর দেলোয়ার হোসেন সাঈদী 1996 নির্বাচনে এবং 2001 সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এদের সবার বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়েছে এবং বিভিন্ন দণ্ডে তারা দণ্ডিত হয়েছেন। শুধুমাত্র দণ্ডিত থাকা অবস্থায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে অসুস্থ হয়ে মারা যান। 3 জন সংসদ সদস্যের পক্ষে যে শোক প্রস্তাব করা হয়েছে এতে কারোই আপত্তি থাকার কথা না। তারা বাংলাদেশের সংসদে এসেছেন, জনগণের ভোটে জনগণের রায়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রিত্ব নিয়ে যা পেরেছেন দেশের জন্য করেছেন এবং করার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে খুব আহামরি অভিযোগও নেই, মন্ত্রিত্ব থাকাকালীন খুব বেশি দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া যায়নি। সেই লোকগুলোর বিরুদ্ধে পক্ষে যে শোক প্রস্তাব করা হয়েছে সেটা অনেকেই মেনে নিচ্ছেন। তাদের বিরুদ্ধে আগের যেসব অভিযোগ রয়েছে সেগুলো থাকলেও তারা দেশের দায়িত্ব পালন করেছেন বিদায় সেগুলো মেনে নিচ্ছেন। কিন্তু আপনি যদি দেখেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন কামরুজ্জামান এবং মীর কাসেম আলী, তাদের বিরুদ্ধে যে তাদের পক্ষে যে শোক প্রস্তাব করা হয়েছে এই শোক প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পাশাপাশি এমপি মন্ত্রী হইলেও আলী হাসান মুজাহিদ সরাসরি আলবদর বাহিনীর সংগঠক ছিলেন। তিনি এই বাহিনীটি সংগঠনের পেছনে মূল ব্যক্তি হিসাবে কাজ করেছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সেই ব্যক্তির পক্ষেও শোক প্রস্তাব করায় আমি দেখতে পেলাম ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে আমরা এই সংসদের মধ্য দিয়ে এমন যুগে প্রবেশ করেছি যেখানে রাজাকারদের সংসদে আধিক্য দেখা যাবে, রাজাকারদের নিয়ে কথা শোনা যাবে প্রবল এবং তাদের পক্ষে সাফাই গাওয়া হবে, এবং যেটার প্রতিবাদ বিএনপি খুব আহামরি করতে পারবে না এবং করবে না। কেননা বিএনপি জামাতকে শান্ত রাখতে চাচ্ছে এবং বিএনপি তার সিদ্ধান্তগুলোর মধ্য দিয়ে জামাতকে খুশি রাখার চেষ্টা করবে, যেমনটা স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে তারা জামাতকে এবং তাদের জোটকে খুশি রাখার চেষ্টা করেছে। যেমনটা কোনোভাবেই স্পিকার হওয়ার, যদিও আমি যে স্পিকার নিয়ে যে তালিকাটি তৈরি করেছি সেখানে মেজর হাফিজউদ্দিন আহমেদের নাম রেখেছি, কিন্তু আমি খুব বেশি সম্ভাবনা তার দেখিনি সেটাও বলেছি। কিন্তু অনেকেই এখন যেটা বলছেন যে জামাতকে, এনসিপিকে এবং বিরোধী জোটকে খুশি রাখার জন্য স্পিকার হিসাবে মেজর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে স্পিকার হিসাবে বিএনপি বাছাই করেছে বা স্পিকার হিসেবে নির্বাচিত করেছে। এখানেই আসলে অনেক বিতর্ক দেখা যাচ্ছে। পাশাপাশি আরেকটি ঘটনা যেটার মধ্য দিয়েও বোঝা যাচ্ছে যে আসলে যুদ্ধ অপরাধী বলেন, তারপরে রাজাকার বলেন, তাদেরকে আসলে এই সংসদ এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করবে। সেটা কিভাবে দেখেন, সংসদের প্রথম দিনেই 5টা কমিটি গঠন হয়েছে। এর মধ্যে একটা কমিটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি, অর্থাৎ সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদের কার্য যারা পরিচালনা করবেন তাদের নিয়ে একটা কমিটি। এই কমিটিতে আমি যেটা দেখলাম, বিএনপি এবং অন্যান্য দলের যে প্রাজ্ঞ রাজনীতিক এবং সিনিয়র রাজনীতিক, এনসিপি তো খুব সিনিয়রিটি নেই, তার মধ্যে তাদের মধ্যে যারা প্রাজ্ঞ আছেন তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং খুব বড় বড় নেতাদের নাম রয়েছে। কিন্তু এখানে এমন একজন ব্যক্তির নাম রয়েছে যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, যুদ্ধাপরাধের মামলায় তিনি দণ্ডিত। শুধুমাত্র 5 আগস্টের কারণে, শেখ হাসিনার সরকারের পতনের কারণে তিনি কারাগার থেকে মুক্তি পেলেন এবং এখন এমপি নির্বাচিত হয়েছেন। এখন তিনি সংসদীয় কমিটিতে ঢুকে পড়েছেন বলতে তাকে রাখা হয়েছে। অর্থাৎ রাজাকারের আধিক্য কেমন দেখেন। এই কমিটিতে যারা আছেন, স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, সংসদ সদস্য হিসাবে রয়েছেন তারেক রহমান, তারপরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ এবং নুরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম, নওশাদ জমির। আপনি যদি নামগুলো দেখেন, নামের মাঝখানে ঠুস করে ঢুকে পড়েছে হচ্ছে এটিএম আজহারুল ইসলাম, যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের স্পষ্টত অভিযোগ রয়েছে। যতদিন পর্যন্ত তিনি প্রমাণ করে দিতে না পারবেন যে তিনি যুদ্ধাপরাধী না, ততদিন পর্যন্ত আমরা তাকে যুদ্ধাপরাধী বলে যাব। যদিও তিনি বলেছেন যে তাকে যিনি যুদ্ধাপরাধী বলবেন তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। আমি বলবো আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, যত পারেন ব্যবস্থা নেন। একজন যুদ্ধাপরাধী যে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তার বিরুদ্ধে আমি কথা বলবই, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের বিরোধিতা করেছে। বাংলাদেশ সৃষ্টির সময় সে যখন দেশের পক্ষে অবস্থান না নিয়ে ভিনদেশী যারা বাংলাদেশ
বাংলাদেশের উপর মানুষের উপর নির্যাতন চালিয়েছে, তাদের পক্ষে অবস্থান নিয়েছে, সেই মানুষকে আমরা কখনোই সহ্য করতে পারবো না। সেই মানুষকে কখনোই তার অতীত ইতিহাসের জন্য সব মানুষ যদি, দেশের সব মানুষ যদি ক্ষমা না করে, ততদিন আমরা তাকে গ্রহণ করতে পারবো না। সংসদীয় একটা গুরুত্বপূর্ণ কমিটিতে একজন যুদ্ধাপরাধীকে নিয়ে বিএনপি এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে সংসদের প্রথম দিনের অধিবেশনে আপনি যদি বলেন, জামাতের জয় জয়কার আমি দেখতে পেয়েছি, জামাতের এই যে রাজাকার বন্দনার আধিক্য আমি দেখতে পেয়েছি, রাজাকারদের যে নতুন করে যে বৈধতা দেওয়ার আবার চেষ্টা উৎপাদন করা হচ্ছে, সেই চেষ্টা চালানো হচ্ছে, সেটা আমি দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।